আজ আমরা জানব এডগার ডেলের কোন অফ এক্সপিরিয়েন্স। দ্য ফেমাস educationist Edgar Dale, through this work, introduced the cone of experience, visual aid to explain the interrelationship of various types of audio-visual material as well as their individual position in learning process. তাহলে তিনি ভিজুয়াল এইডকে কীভাবে ভাগ করেছেন ভেরিয়াস টাইপ অফ অডিও ভিজুয়ালে এবং লার্নিংয়ের ক্ষেত্রে। ইন দ্য ফাইনাল 1969 তার একটা বই ছিল অডিও ভিজুয়াল মেথড ইন টিচিং। ডেল introduced the cone of experience as a pictorial device. তিনি পিকটোরিয়াল ডিভাইস হিসেবে কোন অফ এক্সপিরিয়েন্সকে ব্যবহার করেছিলেন। তিনি তার এই যে এডগার ডেল তার সফটওয়্যার মানে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার টেকনোলজি ইন দ্য সেম নেম অফ ভ্যারিয়াস টাইপ অফ অডিওভিজুয়াল ম্যাটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট. Edgar has arranged the learning experience from the point of view of the young learner in order to increasing abstraction and decreasing concreteness. তিনি যে কোনটা দিয়েছিলেন সেখানে তিনি দেখা যাবে যে যত প্রথমে ইয়ং লার্নার থেকে শুরু করি, প্রথমে হচ্ছে কংক্রিট। আমরা তো ম্যাক্সিমাম টিচিংয়ের ক্ষেত্রে দেখেছি কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, নোন টু আননোন। সেরকম এখানে তিনি ব্যবহার করেছেন প্রথমে হচ্ছে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে। প্রথমের দিকে কী হবে, প্রথমের দিকে হচ্ছে তিনি সহজ যেখানে একদম ডাইরেক্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে জানাচ্ছে, তারপরের দিকে অ্যাবস্ট্রাক্টের দিকে গেছে। প্রথমে আছে, তাহলে আমরা যদি দেখি ডেলের কোন অফ এক্সপিরিয়েন্সকে, তাহলে দেখা যাবে যে প্রথমে দেখা যাচ্ছে এডগার ডেল অফ কোন এক্সপিরিয়েন্সে প্রথমে আছে রিয়াল ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে কন্ট্রিবিউট এক্সপিরিয়েন্স, ড্রামাটিক পার্টিসিপেশন, ডেমনস্ট্রেশন, ফিল্ড ট্রিপস, তারপর হচ্ছে এক্সিবিটস, মোশন পিকচার, স্টিল পিকচার, রেডিও রেকর্ডিং, ভিজুয়াল সিম্বল আর ভার্বাল সিম্বল। তোমরা যদি এখানটা দেখতে পারো, দেখবে এই দিক থেকে যত দিকে যাওয়া যাচ্ছে কী হচ্ছে, প্রথমেই ইনডাইরেক্ট অ্যাবস্ট্রাক্ট এক্সপিরিয়েন্স, মানে যত উপরের দিকে যাব তত আমার হচ্ছে ইনডাইরেক্ট অ্যাবস্ট্রাক্ট এক্সপিরিয়েন্সের দিকে যাচ্ছে। প্রথমে কী আছে আমাদের রিয়েল ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, দেখো আমরা প্রথমে সবগুলো ডাইরেক্ট এক্সপিরিয়েন্স থেকে আস্তে আস্তে কী যাচ্ছি অ্যাবস্ট্রাক্ট এক্সপিরিয়েন্সে যাচ্ছি ইনডাইরেক্ট থেকে। আর তুমি যদি অপর থেকে নিচের দিকে নামো তাহলে দেখো ডাইরেক্ট কনক্রিট এক্সপিরিয়েন্স, মানে তুমি এই দিক থেকে ওকে বোঝাচ্ছে, এটাও একটা বোঝাচ্ছে, কারণ আমরা নিচে যত নামছি তত কী হচ্ছে ডাইরেক্ট কনক্রিট এক্সপিরিয়েন্সের দিকে যাচ্ছি। তাহলে প্রথমে দেখো, প্রথমে কী আছে রিয়াল ডাইরেক্ট এক্সপিরিয়েন্সেস। তাহলে এডগার ডেল কোন অফ এক্সপিরিয়েন্সেস যদি তুমি দেখতে চাও, এটা আমি এক্সে মঙ্গল থেকে পড়াচ্ছি, দেখবে এখানে লেখা আছে প্রথমে দেখো রিয়াল ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, মানে দিস এক্সপিরিয়েন্স আমরা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলে না, হাতে কলমে শেখা, যে ওখানে যাবো ওটা কীভাবে হচ্ছে। তুমি যদি দেখো কেউ মূর্তি বানাচ্ছে, যে প্রতিমাগুলো বানায়, সেখানে তুমি গিয়ে দেখছো হ্যাঁ এভাবে বানাচ্ছে এবং তুমি সে হাতে নেড়ে এভাবে দেখছো, ওটা হচ্ছে কি রিয়াল ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। তারপরে কী আছে আমাদের কন্ট্রিবিউট এক্সপিরিয়েন্স, এবং কোনো কিছু ক্ষেত্রে দেখা যায় যে রিয়াল ডাইরেক্ট একদম ডাইরেক্ট করা যায় না, সেখানে কিছুটা ল্যাবরেটরি করতে হয়। ওটা দেখা গেলো তুমি একটা কোনো বিক্রিয়া ঘটাতে চাইছো, বা কোনো সাপোজ তোমার হচ্ছে কোনো ওষুধ আবিষ্কার করেছো, সেই ওষুধ আবিষ্কার করে তো তুমি ডাইরেক্ট রিয়াল এক্সপিরিয়েন্স করতে পারো না, সেক্ষেত্রে তোমাকে ল্যাবরেটরিতে করতে হবে বা কোনো কিছু ওর ওপরে প্রয়োগ করে দেখতে হয়, সেটাই হচ্ছে কি কন্ট্রিবিউট এক্সপিরিয়েন্স বলা হচ্ছে ওটাকে। তারপরে আমরা কী পাচ্ছি ড্রামাটিক পার্টিসিপেশন। আমরা যখন দিস ক্লাসে ইনক্লুড দ্য এক্সপিরিয়েন্স গেন বাই স্টুডেন্ট থ্রু দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন, আমরা দেখি পড়ে না ড্রামার মাধ্যমে শেখা, ভিজুয়াল আর্ট অ্যান্ড আর্টস এডুকেশন, আমরা তো শিখেছি বিএডে হোক বা এমএডে হোক, দেখবে কীভাবে আর্ট অ্যান্ড ভিজুয়াল আর্টকে ব্যবহার করছি এডুকেশনের ক্ষেত্রে। এটা কী হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সকে ভালোভাবে, মানে রিয়াল এক্সপিরিয়েন্স যেটাকে বলা হয় না কনক্রিট ধারণাটা তৈরি করে। এবং যত আস্তে আস্তে ওপরের দিকে যাব, মানে কোন অফ এক্সপিরিয়েন্সে যদি তুমি দেখো কোন অফ এক্সপিরিয়েন্সে প্রথমে তো রিয়াল ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, তার কন্ট্রিবিউট এক্সপিরিয়েন্স, যত দিকে যাবো তত কী হবে অ্যাবস্ট্রাক্ট চলে আসবে। যেমন ভার্বাল সিম্বল, আমি মুখে যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে কি ভার্বাল সিম্বল। যদি একটা টিচার লেকচার মেথডে পড়াচ্ছে, লেকচার মাধ্যমে তিনি যে ট্রানজ্যাকশন করছেন কারিকুলামকে বা যে এগুলো বলছেন সেগুলো কি সব ভার্বাল সিম্বল, সেগুলোকে আমাকে মনের মধ্যে আমাকে কল্পনা করে নিতে হচ্ছে, হ্যাঁ স্যার এটা বলছেন, হ্যাঁ, বা কাশ্মীর সম্বন্ধে বর্ণনা করছেন, যখন আমার মনের মধ্যে কী হচ্ছে এটা তৈরি হচ্ছে, এটা কি ভার্বাল সিম্বল, এটা আমি অ্যাবস্ট্রাক্ট হিসেবে তৈরি করছি। কিন্তু নিচের গুলো দেখো যেগুলো হচ্ছে রিয়েল ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, সেগুলো আমরা হাতে কলমে করছি, কন্ট্রিবিউট এক্সপেরিমেন্ট, তারপরে হচ্ছে ড্রামাটিক পার্টিসিপেশন এবং ডেমনস্ট্রেশন।
ডেমনস্ট্রেশনটা তুমি যদি দেখো, দ্য এক্সপিরিয়েন্স গেন বাই দ্য স্টুডেন্ট থ্রু দ্য অবজারভেশন হোয়াট ইজ বিং ডেমনস্ট্রেট বাই দ্য টিচার। আমরা যখন দেখি ধরো একটা ভূগোলের মডেল দেখিয়ে পড়াচ্ছে, তখন কি ওটা হচ্ছে ডেমনস্ট্রেশনের মাধ্যমে পড়াচ্ছে যে হ্যাঁ সাপোজ দেখো যে ভূগোলে একটা মডেল বানিয়েছে যেখানে হচ্ছে নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতিকে দেখানো হচ্ছে, বা বিভিন্ন ধরনের উপনদী, শাখা নদীগুলোকে দেখানো হচ্ছে কি, তাহলে এখানে কি ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখাচ্ছি। আমরা এখানে ডাইরেক্ট গিয়ে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স করা চাই যে নদীর দিয়ে মেন নদী দিয়ে উপনদীতে হেঁটে হেঁটে গেছি, এটা করছি না, বা কন্ট্রিবিউট এক্সপ্রেশন না, এটা কী হচ্ছে, এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেশন মাধ্যমে জানছি। তারপরে হচ্ছে কি ফিল্ড ট্রিপসও আমাদের কিছুটা এক্সপিরিয়েন্স দেয়, যেটা স্ট্যাকের ক্ষেত্রে কাজে লাগিয়েছি। আমরা যেখানে গেলাম সেখানে এক্সিবিশন করলাম, বা আমরা দেখতে চাইছি যে নদীর ভাঙন কীভাবে হচ্ছে। এটা ক্লাসের মধ্যে না পড়ে আমরা যদি দেখি যে একটা ফিল্ড ট্রিপে গেলাম যে এখানে নদী ভাঙন সত্যিও হচ্ছে, কীভাবে নদী ভাঙন হয়, যেমন হচ্ছে গঙ্গার নদী ভাঙনগুলো হচ্ছে, যেমন হচ্ছে ফারাক্কার দিকে, মুর্শিদাবাদের দিকে, বা নদীয়ার কিছু অঞ্চলে নদী ভাঙন প্রচণ্ড আঘাত করে, এবং মধ্যবর্তীতেও কিছুটা হয়। তাহলে এই ভাঙনটা তুমি যদি ক্লাসের মধ্যে যে হ্যাঁ নদী কীভাবে ভাঙন করে, কীভাবে গ্রাস করে নেয় হেক্টর পর হেক্টর জমিকে, সেগুলো দেখতে গেলে তুমি যদি এক্সিবিশনের মাধ্যমে বা যে এখানে হচ্ছে সেই জায়গায় গিয়ে দেখো, তাহলে তোমার মধ্যে যে এক্সপিরিয়েন্সটা হবে এটা হচ্ছে খুব কংক্রিট টাইপের হবে, অ্যাবস্ট্রাক্টনেসটা নেই। কিন্তু যত আমরা ধীরে ধীরে ওপরের দিকে যাবো তো অ্যাবস্ট্রাক্টের দিকে চলে আসে। তারপর হচ্ছে এক্সিবিশন। আমরা তো দেখি ছবি আঁকায় যারা পেন্টার বা যারা আর্টিস্ট, তারা দেখে ছবিগুলোকে এক্সিবিশন করে রাখে, এক্সিবিট করে দেখায় ওগুলোকে দেখে। তাহলে কি তারা তো ছবিগুলো দেখে একটা কী বলবো, নিজেদের মধ্যে একটা কল্পনা, নিজেদের মধ্যে যে অ্যাবস্ট্রাক্টনেসটা তৈরি হয় সেটাকে দূর করতে সাহায্য করে। কারণ হচ্ছে ছবির মাধ্যমে সে বুঝতে পারে যে হ্যাঁ এই জিনিসগুলো এক্সিবিশন করছে, বা এক্সিবিশন তোমাদের সায়েন্স এক্সিবিশন হয়, সায়েন্স এক্সিবিশনের মাধ্যমে অনেক কিছু দেখায়। সায়েন্স এক্সিবিশনে এই ছোটো ছোটো এগুলোকে যে বিভিন্ন মানুষের যেমন বিভিন্ন সায়েন্টিস্টদের যে কার্যকলাপ রয়েছে সেগুলোকে এক্সিবিশনের মাধ্যমে দেখানো হয়। তাহলে কি একটা আমাদের ওখানে তো ওর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেছি, এক্সিবিশনের মাধ্যমে আমাদের একটা এক্সপিরিয়েন্স লাভ করছি। তারপরে কী আছে পরেরটা হচ্ছে মোশন পিকচার। আমরা তো দেখেছি মোশন পিকচার যখন আমাদের অডিও ভিজুয়াল এর ব্যবহার করা হয় তখন একটা ভিডিও চালানো হয়, সেখানে কি মোশন পিকচারের মাধ্যমে আমরা দেখি এবং সেখান থেকে আমরা জ্ঞান আহরণ করি। এখানে কিন্তু কোনো ডাইরেক্ট নেই, এখানে হচ্ছে একটা কি আর্টিফিশিয়ালিটি ব্যবহার করা হয়েছে, এবং এখানে আর্টিফিশিয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য রিয়েলিটি থিংস, পার্সন, ইভেন্ট অর প্রসেস অফ দ্য রিয়েল লাইফ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এগুলো কি সব হচ্ছে মোশন পিকচারের মধ্যে পড়ছে। আর স্টিল পিকচার মানে আমরা ছবিগুলো তুলি না যেগুলো, সেগুলো স্টিল পিকচার বলে। ওই সেরকমই ধরো কারো রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে পড়াচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্টিল পিকচার আমি ছবিতে দেখালাম, বা একটা ছবি প্রিন্ট আউট করে নিয়ে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরে, দেখে সবাইকে দেখাচ্ছি, এটা কি স্টিল পিকচার। এটা কি অনেকটা অ্যাবস্ট্রাক্টের দিকে চলে যাচ্ছে, যে আমি ছবিটা দেখে আমি কল্পনা করছি। তারপর কী আছে রেডিও রেকর্ডিং। তোমরা দেখো রেডিও তো সবাই ব্যবহার করে। রেডিও অ্যাজ দ্য এডুকেশনাল এইড মে প্রোভাইড ভ্যালুয়েবল অডিটরি এক্সপিরিয়েন্স টু দ্য লার্নার্স থ্রু দ্য সার্টেন স্পেশালি অ্যারেঞ্জ টক্স অ্যান্ড ডিসকাশন অ্যান্ড ইনফরমেশন ব্রডকাস্ট বাই দ্য রেডিও স্টেশন as part of their scheduled institutional general mass educational program। যখন টিভি এত সচরাচর ছিল না তখন কিন্তু রেডিওর মাধ্যমে কি কথাগুলো শুনতে, আমরা তো রেডিওর মাধ্যমে যিনি বক্তৃতা দিচ্ছেন বা যিনি আলোচনা করছেন তাকে তো আমরা দেখতে পাই না, কিন্তু যে কথাগুলো বলছেন তিনি এত সুন্দরভাবে উপস্থাপন করতেন যে আমাদের মনের মধ্যে সেগুলো কি ফুটিয়ে উঠত, সেগুলোকে আমরা কল্পনার ছবিতে বা মানসিক চিত্রে আমরা দেখতে পারতাম। এভাবে কল্পনা করে আমরা তো সব কিছু তৈরি করতাম। তাহলে রেডিও কি আস্তে আস্তে কি আমরা দেখো প্রথমে যত ওপরের দিকে যাচ্ছি তত কি অ্যাবস্ট্রাক্টনেসটা আসছে, কারণ তোমাকে ভাবতে শেখাচ্ছে, বিমূর্ত ধারণা তৈরি করতে শেখাচ্ছে, তোমাকে কল্পনা করে নিতে হবে যে যেগুলো হচ্ছে সেগুলো তো কি, এগুলো হচ্ছে ছোটো বয়সে কী হয়, ছোটো বয়সে যখন শেখায় তখন আমরা জানি যে রিয়াল মানে হচ্ছে কংক্রিট দিয়ে, তবে অ্যাবস্ট্রাক্ট যত ওপরের দিকে যাবে অ্যাবস্ট্রাক্ট ধারণা তৈরি হবে। তাই জন্য কী হয় আমরা যখন শিখি ছোটো থেকে দেখবে ইন্ডাকটিভ মেথডে শেখানো হয়, প্রথমে অনেকগুলো উদাহরণ দিয়ে তারপরে জেনারেলটা জেনারেল যে থিওরি বা জেনারেল যে বিষয় আছে তারপরে ভিত্তি করা হয়। তারপরে আমাদের কী আছে, তারপরে হচ্ছে ভিজুয়াল সিম্বল। এখানে কী বলছে, তো জার্নি টুয়ার্ডস অ্যাবস্ট্রাক্ট প্রেজেন্টেশন দ্য ফর্ম অফ ভিজুয়াল সিম্বল প্রোভাইড মোর রিয়াল অ্যান্ড কনক্রিট এক্সপিরিয়েন্স দ্যান দ্য ভার্বালিজম অর ভার্বাল সিম্বল প্রেজেন্টেশন। তাহলে আমরা যখন মুখে কথা বলছি তার থেকে যদি আমরা ভিজুয়াল সিম্বল দেখি কোনো কিছু কথা বলি, তোমাদের এখানে মনে হতে হবে যে স্টিল পিকচার আর ভিজুয়াল সিম্বলের মধ্যে পার্থক্য কী। দেখো স্টিল পিকচার একদম পুরোটা ছবিটা দেখিয়ে
আমরা তার কনক্রিট রিয়ালিটি থেকে ধারণা করছি, গেনিং সাম ভিজুয়াল এক্সপিরিয়েন্স দ্য কনক্রিট রিয়ালিটি। আর এখানে কি হচ্ছে, দেয়ার অ্যাপিল ইজ মোর ফোর্সফুল দ্যান ভার্বালিজম অ্যান্ড হেন্স দে ক্যান প্রোভাইড এ মোর potent source of the effective communication, teaching, learning process. Their effect can be sufficiently increased if a running commentary or necessary explanation regarding message provided side by side the teacher his own voice through any mechanical means like tape recorder. তারপরে আমরা কি সে লাস্ট যেটা আসছি, মানে সব থেকে হচ্ছে ভার্বাল সিম্বল। ভার্বাল সিম্বল কি, আমি মুখে যে কথাটা বলছি, যে ওয়ার্ড কথা বলছি, বললাম যে গাছ, গাছ একটা কথা বললাম। ধরো সাপোজ আমি ধরো শহরের দিকে স্টুডেন্ট দিকে পড়াচ্ছি, তখন আমি যে বললাম যে ধান গাছ, তখন ও যদি না ধান গাছ দেখে, তাহলে ওর মধ্যে কী হবে, একটা কল্পনা তৈরি হবে যে ধান গাছে এরকম এরকম হয়। তাহলে কি ভার্বাল সিম্বল, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড কি আমাদের একটা ভার্বাল সিম্বল হিসেবে কাজ করছে। সিম্বল মানে এই যে তোমরা ভাবছে যে চিহ্ন আকার ব্যবহার করে, এটা না। ভার্বাল সিম্বল মানে কি, আমরা যে কথা বলছি, যে ওয়ার্ডগুলো ব্যবহার করছি, সেগুলো কি একটা ভার্বাল সিম্বল। তোমরা দেখবে ইন দ্য ডেল কোন অফ এক্সপিরিয়েন্স দ্য ভার্বাল সিম্বল রিপ্রেজেন্ট মার্ক অ্যাজ দ্য মোস্ট অ্যাবস্ট্রাক্ট লার্নিং এক্সপিরিয়েন্স। The use of any language, it is written or spoken from or both comes in category most of. দেখো এই লাইনটা তোমরা ভালো করে বুঝে যাবে। The use of any language in it is written, যেগুলো রিটেনও আছে সেগুলো কি, এবং যেগুলো কথা বলছে সেগুলো কি, সবই হচ্ছে ভার্বাল সিম্বলের মধ্যে পড়ছে। However, in comparison, spoken was more abstract than the written was. হ্যাঁ, কেন আমরা তো শুনে কানে অডিটরি, কিন্তু রিটেনটা আমরা দেখতে পাচ্ছি, ওটাকে বারবার কল্পনা করতে পারছি, কিন্তু আমরা যে ভার্বাল মানে স্পোকেন যেটা বলছি, সেটা কিন্তু অনেকটা অ্যাবস্ট্রাক্ট, কম্প্রেস অফ সাম ফিক্সড ভিজুয়াল সিম্বল অফ ক্যারিং আউট দ্য প্রসেস অফ কমিউনিকেশন ইনস্টেড অফ দ্য অ্যাবস্ট্রাক্ট নেম ভার্বাল সিম্বল ইন দ্য ফর্ম অফ communication language is said to be very effective tool in terms of economy of time, labor and money for carrying out the communication process whether in classroom in the outside world. তাহলে দেখো আমরা তো সবাই বলছি যে আমাদের এইভাবে শিক্ষা দিলে ভালো হয়, যে প্রথমে আমরা ডাইরেক্ট রিয়েল এক্সপিরিয়েন্স বা কন্ট্রিবিউট এক্সপিরিয়েন্সে যাবো, তারপরে যে ড্রামাটিকে যাবো, নয়তো এক্সিবিশনে যাব, কিন্তু ওইগুলোতে কি অনেকটা সময় এবং মানির প্রয়োজন আছে। কিন্তু আমরা দেখি যখন একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকে, তখন আমরা লেকচার মেথডেই পড়াই। লেকচার মেথডে কী হয়, একটা সময় কম লাগে, তারপর অনেকজনকে একসঙ্গে পড়ানো যায়। কিন্তু এর মধ্যে কি আমরা তো জানি যে অ্যাবস্ট্রাক্ট থিংটা একটু বেশি থাকে। কিন্তু লেকচার মেথড একদিক দিয়েও ভালো আছে, কেন মানি টাইমকে সাশ্রয় করে, একসঙ্গে অনেকজনকে পড়ানো যায়। এটা এখানেও লেখা আছে, স্ট্যান্ড লাইভ দ্য প্রসেস অফ প্রপার এনকোডিং অ্যান্ড ডিকোডিং অফ দ্য পার্ট অফ দ্য সেন্টার ইনস্টেড অফ দ্য মেসেজ। এবং এই লেকচার মেথডকে যিনি এনকোড করছেন এবং যিনি ডিকোড করছেন, মানে যিনি রিসিভার, যিনি ডিকোড করছেন তাকেও বোঝার ক্ষমতা রাখতে হবে, এবং যিনি এনকোড করছেন বা গিভার মানে যিনি সেন্ডার, তাকেও ভালো মতন যেন এনকোড করতে হবে কথাগুলো, তবেই যেন রিসিভার ডিকোড করতে পারে। With the help of words, teacher is able to provide more information knowledge to more students within the limited resource in short time. How use of the lecture or chalk or talk, lecture method কে একটা নামও দেওয়া, নামে বলা হয় চক অ্যান্ড টক মেথড, কেন বোর্ডে লেখার মুখে কথা বলার মাধ্যমে সীমিত থাকে। মে ইনভাইট নেগেটিভ কনসিকুয়েন্স অফ দ্য ভার্বালিজম, ইট মে এনফোর্স দ্য হ্যাবিট অফ স্পোন ফিডিং। হ্যাঁ, কারণ হচ্ছে জাস্ট বলে দিলাম, মুখস্থ করে নিলে স্পোন ফিডিং হিসেবে, যেটা বলে রট মেমোরাইজেশন, স্পোন ফিডিং, মেমোরাইজেশন অফ ফ্যাক্ট উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। হ্যান্স পিওর অ্যাবস্ট্রাক্ট থ্রু দ্য ইউজ অফ মোর mere verbal symbols should always be discarded, especially while dealing with English study and teaching learning experience. আমরা যে জানি অ্যাবস্ট্রাক্ট সিম্বল শুড অলওয়েজ ডিসকার্ডেড, স্পেশালি হোয়াইল ডিলিং উইথ ইংলিশ অ্যান্ড টিচিং লার্নিং প্রসেস। যখন আমরা ছোটো বাচ্চাদেরকে পড়াই না, তখন কিন্তু বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যখন পড়ানো হয়, টিচারও পড়াই, তখন কিন্তু যতটা সম্ভব কংক্রিট ধারণা দিয়ে পড়ানো উচিত, অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে পড়ানো না উচিত। যত হায়ার অর্ডারে যাবে তখন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অবশ্যই আসবে। অতএব আমরা যে ডেল অফ কোণের এক্সপিরিয়েন্স দেখলাম, তার যদি আমরা এই কোণটা দেখি, যে শঙ্কুটা আছে, এটাকে যদি ভালো করে লক্ষ্য করি তাহলেই ভালোভাবে বোঝা যাবে। যেমন ধরুন হচ্ছে এটা কিছু না, যত অপরের দিকে যাব, বেস থেকে যত অপরের দিকে যাব, তত কী হবে, অ্যাবস্ট্রাক্ট এক্সপিরিয়েন্স আসবে। আর আমি ওপর থেকে যত নিচের দিকে নামবো, তত কনক্রিট এক্সপিরিয়েন্স আসবে। এখানে ইনডাইরেক্ট অ্যাবস্ট্রাক্ট এক্সপিরিয়েন্স, আর এইদিকে যত নিচে নামবে তত হবে ডাইরেক্ট কনক্রিট এক্সপিরিয়েন্স। আরেকবার তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে হচ্ছে রিয়াল ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে একদম কনক্রিট এক্সপিরিয়েন্স, ডাইরেক্ট। তারপর হচ্ছে কন্ট্রিবিউট এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে ড্রামাটিক পার্টিসিপেশন, ডেমনস্ট্রেশন, ফিল্ড ট্রিপ আর এক্সিবিশন। এইগুলো দেখো পুরোটাই হাতে কলমে, মানে অ্যাক্টিভ ইনভলভমেন্ট থাকছে স্টুডেন্টে,
তার জন্য এইগুলো দেখো না পুরোটা একদম কংক্রিট এক্সপ্রেশন, কারণ হচ্ছে রিয়াল ডাইরেকশনে ছেলেরা যাবে, কন্ট্রিবিউটিভ এক্সপিরিয়েন্সের ছেলেরা সব কিছু দেখছে এবং ল্যাবরেটরিতেও প্র্যাকটিস করছে। তারপর ড্রামাটিক পার্টিসিপেন্ট, ড্রামার মধ্যে পার্টিসিপেন্ট, ডেমনস্ট্রেশন, টিচার একটা ডেমনস্ট্রেশন করছে বা স্টুডেন্ট সেটাকে দেখছে এবং কীভাবে হচ্ছে সেটা। ফিল্ড ট্রিপ, তিনি যাচ্ছে যেখানে হচ্ছে সেখানে গিয়ে তিনি দেখছেন। তারপর হচ্ছে এক্সিবিটস, যে এক্সিবিশনগুলো হয় সেগুলোতে গিয়ে দেখছে। এগুলো কি পুরোটাই কংক্রিট। তারপরে আস্তে আস্তে দেখো একদম মোশন পিকচার, যেগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, কারণ তখন আর ইনভলভমেন্ট থাকছে না, জাস্ট ভিজুয়াল অ্যান্ড অডিটরি সেন্সকে ব্যবহার করছে। মানে যে 5টা ইন্দ্র আছে না, 5টা ইন্দ্রকে তো পুরোপুরি ব্যবহার করতে হবে, কিন্তু দেখো রিয়াল ডাইরেকশনে যে পঞ্চ ইন্দ্রকে খুব ভালো ব্যবহার করছে। তারপর যত ওপরের দিকে যাচ্ছে কি তত সেন্সগুলোর ব্যবহার দেখো আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, আর যত সেন্সের ব্যবহার কম হয়ে যাবে তত কি আমাদের অ্যাবস্ট্রাক্টনেসটা বেড়ে যাচ্ছে। কারণ আমরা পঞ্চ ইন্দ্রকে যদি পুরোপুরি ব্যবহার করি ততই তার ইনভলভমেন্টটা বেশি হয়। তারপর স্টিল পিকচার, একটা ছবি থেকে, তারপর রেডিও রেকর্ডিং, তারপর ভিজুয়াল সিম্বল, তারপর ভার্বাল সিম্বল। তাহলে আমরা এটিকেট ডেলে কনভ এক্সপিরিয়েন্সটা জানার চেষ্টা করলাম।